আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি ভালো আছেন। আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এই ঝামেলাটার সৃষ্টি হয়েছে। সমস্যা নেই, আমাদের ক্লাসটা রেকর্ড রাখা আছে, যার ফলে এগুলো অ্যাড হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে চলেন আমরা আবার আমাদের আলোচনায় চলে যাই। আমরা সর্বশেষ রাখছিলাম হচ্ছে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র আমরা লেখার চেষ্টা করছিলাম। লেখেন স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। আচ্ছা, এই যে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র মানে যার পর্যবেক্ষণ করতে পারে এরকম রাষ্ট্র হচ্ছে দুইটি। একটা রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন, কিন্তু দেখেন তারাই সব থেকে এখন কি বলেন তো নির্যাতিত নিপীড়িত, ফিলিস্তিন। আরেকটা হচ্ছে আপনার মনে রাখবেন ভ্যাটিকান সিটি। এই দুইটা রাষ্ট্রকে বলা হয়, এই দুইটি রাষ্ট্রকে বলা হয় হচ্ছে দুটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। এরপর আমরা চলে আসবো ভাষা নিয়ে একটু কথা বলবো। জাতিসংঘের ভাষা আমরা জানি যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা রয়েছে হচ্ছে ছয়টি। দাপ্তরিক ভাষা রয়েছে ছয়টি। ছয়টি কি কি এটা আমরা একটু জানার চেষ্টা করবো। একটা হচ্ছে আপনার ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। আর কার্যকরী ভাষা যদি বলে যে আপনার কার্যকরী ভাষা কয়টি, কার্যকরী শব্দটা উল্লেখ করলে তখন অ্যান্সারটা দিবেন হচ্ছে দুইটি। একটা হচ্ছে আপনার ফরাসি, আর একটা হচ্ছে আপনার ইংরেজি। ফরাসি আর ফার্সির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, মনে রাখবেন। ফরাসি এবং ফার্সির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, আর ফার্সিটা হচ্ছে ইরানের ভাষা। ফার্সিটা হচ্ছে ইরানের ভাষা। তাহলে প্রশ্নের প্যাটার্ন বোঝেন। একটা হচ্ছে আপনাকে বলবে যে দাপ্তরিক ভাষা কয়টা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা আছে ছয়টি, কিন্তু জাতিসংঘের কার্যকরী ভাষা রয়েছে দুইটি। কার্যকরী ভাষা রয়েছে দুইটি। কোন দুইটি কার্যকরী ভাষা আছে? একটা হচ্ছে আপনার ইংরেজি, আর একটা হচ্ছে আপনার ফরাসি। প্রিয় ভাই বোন, এই যে প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? সবাই যদি একটু বুঝে থাকেন একটু বলবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। আমার 47তম বিসিএস ব্যাচের ভাই বোনেরা কেউ কি এখানে যুক্ত হয়েছেন একটু বলেন তো। অনলি 47 ব্যাচের ভাই বোনেরা কে কে যুক্ত হয়েছেন একটু বলেন। জেসমিন আপু আছেন দেখছি, জাকারিয়া ভাই আছেন। আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা ফাইজা আপু আছেন। আর হচ্ছে কি আছে, হ্যাঁ, বুঝতে পারছি। সাবেরা আপু আছেন। আচ্ছা ঠিক আছে। সুমনা দাস আপু আছেন, উম্মে হাবিবা আছেন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা শিখে ফেললাম প্রিয় ভাই বোন। এটাতে আর আশা করছি যে আপনাদের কখনো আর ভাইয়া, আমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে না? থাকবে অন্য ভাই, থেকে সব জব ক্লাস রেকর্ড করতেছি। থাকবে, চিন্তা নাই, সবকিছুই রেকর্ড থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা জেনে ফেললাম। এইবার চলেন প্রিয় ভাই বোন, এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে জাতিসংঘে বাংলাদেশ, হেডিং দিবেন জাতিসংঘে বাংলাদেশ। এখন আমরা একটু জানার চেষ্টা করব জাতিসংঘে বাংলাদেশের যে বিষয়টা। প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করব, দেখেন যে বাংলাদেশ জাতিসংঘের আপনার আসনের মর্যাদা এটা লাভ করছিল কবে। বা এটা না, আমাদের মেন দরকার হচ্ছে জাতিসংঘ কততম সদস্য রাষ্ট্র। কেউ বলতে পারবেন যে জাতিসংঘের বাংলাদেশ কততম? 136তম, তাই না? 136তম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ওখানে নির্বাচিত হয়েছিল হচ্ছে 1974 সালে। 1974 সালের 17ই সেপ্টেম্বর, এটা একটু মনে রাখবেন। এবং যেটা ছিল হচ্ছে 29তম অধিবেশনে, যেটা ছিল হচ্ছে 29তম অধিবেশনে। এই জায়গাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখানে একটু কথা বলে রাখি ভাই, যেহেতু এখন গভর্নমেন্ট পরিবর্তনশীল, সুতরাং এখানে বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম রয়েছে, এটা বাস্তবতা আপনাদেরকে মানতে হবে। তো যার ফলে এখানে আরো বিষয় ছিল যে ওই যে 29তম অধিবেশনে আপনার বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং সেখানে বন্ধু উপাধি পেয়েছিলেন। এই বিষয়গুলো এখন আপনারা না পড়লেও চলবে, এটা নিয়ে এখন প্যারা নিয়ে আর কিছু নাই। আচ্ছা, এখান থেকে আরেকটা স্টার দিয়ে আমরা একটু জানবো যে জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত। আমরা কিন্তু জানি যে চাঁদার হার নির্ধারণ করা হয় বাংলাদেশের জন্য। এই চাঁদার হার হচ্ছে মোট বাজেটের 0.01%, মানে খুঁজে পাওয়ার মতো না। কিন্তু এটাও আপনার অনেক টাকা। মানে যে বাজেটটা প্রণয়ন করা হয় এটা মনে হচ্ছে যে টাকাই না, কিন্তু আসলে যখন অনেক টাকা হবে তার মধ্যে এই পার্সেন্টেজটাও কিন্তু একটা বিষয় থেকে যায়। এবার আসেন ভাই, তিনটা কনফিউশন মার্কা জিনিস আমরা এখান থেকে শিখবো। তিনটা জিনিস, এবং তিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কারা কারা ছিল। যেমন প্রথম স্থায়ী প্রতিনিধি, দেখেন ভাই বিসিএস এর প্রশ্ন কোন জায়গাতে আসে একটু পরে বলতেছি। দেখেন 46 44 একটা জায়গা থেকে প্রশ্ন হয়েছে, সেই জায়গাটা আমরা করে ফেলবো। স্থায়ী প্রথম স্থায়ী প্রতিনিধির নামটা ছিল হলো, প্রথম স্থায়ী প্রতিনিধির নাম কেউ বলতে পারবেন যে প্রথম স্থায়ী প্রতিনিধির নাম কি ছিল? কেউ বলতে পারবেন? আচ্ছা, না জানলে সমস্যা নেই ভাই, একটু লিখে নিবেন। সৈয়দ আনোয়ারুল করিম। সৈয়দ আনোয়ারুল করিম। আনোয়ারুল করিম হচ্ছে প্রথম স্থায়ী প্রতিনিধি ছিল বাংলাদেশের পক্ষে। এবার সেম জিনিসটা
প্রথম স্থায়ী যদি নারী বলে, প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিল? এটা ছিল হচ্ছে ইসমত জাহান। পড়বেন ভাই, এগুলো আসে পরীক্ষাতে, ইসমত জাহান। আচ্ছা, তৃতীয় যেটা আমরা জানবো যে ভাই বর্তমানে কে আছে। বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। আব্দুল মুহিত, এই আব্দুল মুহিত হচ্ছে আপনার 16তম হিসাবে উনি আছেন। 16তম হিসাবে উনি আছেন। তাহলে আমি আশা করব প্রিয় ভাই বোন এই তিনটা তথ্য একটু সুন্দর করে জেনে ফেলবেন। এরপরে আমরা চলে যাব আমাদের মূল যে জায়গাটা, যেখান থেকে আমাদের বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। তো সবাই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লেখা শুরু করবেন। এইবার আমরা যেটা শিখবো এটা সব থেকে গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা আমরা বলছিলাম ছয়টা। একটা হচ্ছে আপনার সাধারণ পরিষদ, একটা নিরাপত্তা পরিষদ, একটা অর্থনৈতিক সামাজিক পরিষদ, একটা সচিবালয়, একটা ওসি পরিষদ এবং একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। এই ছয়টা এখন আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করব। প্রথমে লেখেন সাধারণ পরিষদ। সাধারণ পরিষদে কি কি হয়? ভাই প্রথম কথা হচ্ছে সাধারণ পরিষদে মানে সাধারণ জনগণ যার মধ্যে থাকে, তার মানে সবাই, অল ওভার যারা ছিল। যেমন 1945 সালে 24শে অক্টোবর কিন্তু আপনার জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও এর সাধারণ পরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল 1946 সালের 10ই জানুয়ারি। 1946 সালের 10ই জানুয়ারি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কিন্তু বসেছিল। এবং এই প্রথম অধিবেশনটা কোথায় হয়েছিল? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি ভাই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা কোথায়? লন্ডনের সেন্ট্রাল হল, যেটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার। তাহলে লন্ডনের, খেয়াল করেন, লন্ডনের সেন্ট্রাল হল, লন্ডনের সেন্ট্রাল হল সেটা কোথায়? সেটা হচ্ছে আপনার ওয়েস্ট মিনিস্টার নাম, ওয়েস্ট মিনিস্টার নাম। এখন যদি বলে ওয়েস্ট মিনিস্টার কোথায় অবস্থিত, আমি আশা করবো আমার প্রত্যেকটা ভাই বোন অ্যান্সার করতে পারবেন। ওয়েস্টমিনিস্টার হচ্ছে লন্ডনে অবস্থিত। শেষ। এবার আসেন, প্রতি বছরে একবার করে, প্রতি বছর একবার করে এই সাধারণ পরিষদে চা মিটিং হয়। এক কথায় মিটিং হয়, সাধারণ পরিষদে অধিবেশন বসে। এবং দেখেন তিনটা বিসিএস এ এই প্রশ্নটা এসেছে, তিনটা বিসিএস এ, যে প্রতি বছর তারা কখন চা খেতে বসে। প্রতি বছর তারা চা খেতে বসে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। সেপ্টেম্বর মাসের, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হচ্ছে তারা চা খেতে বসে। ভাই একটা বিসিএস না, তিনটা বিসিএস এর কোশ্চেন। যারা বিগত বিসিএস এর প্রশ্ন পড়েছেন তারা বলতে পারবেন যেটা কি পরিমাণে। এবার আসেন, সাধারণ পরিষদের সদস্য কিন্তু ওই যে যে 193টা রাষ্ট্র রয়েছে ওরা সবাই কিন্তু সাধারণ পরিষদের সদস্য। প্রত্যেকে এই যে যে অধিবেশনটা বসে মানে চা মিটিং যে বসে, এই চা মিটিং এ 5 জন করে সর্বোচ্চ পাঠাতে পারে। 5 জন করে কিন্তু সর্বোচ্চ পাঠাতে পারে। এখন কেউ কেউ মনে করতেছে না 5 জন যাওয়ার দরকার নেই, ফাও টাকা নষ্ট হবে, ওর থেকে 2 জন যাও। একটা দেশ মনে করতেছে না একজন যাক, একজন মনে করতেছে 3 জন যাক, কিন্তু সর্বোচ্চ 5 জন যেতে পারে, 5 জনের কম যেতে পারে। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ভাই, ভোট দেয় কিন্তু একজনই, 5 জনই কিন্তু ভোট দিতে পারবে না। মানে প্রত্যেকটা দেশের হয়ে যে 5 জন করে যাবে মেম্বার, সেই 5 জনের মধ্যে একজন ভোট দিতে পারবে। তার মানে প্রত্যেকটা দেশ হচ্ছে একটা করে ভোট দিতে পারবে। এই জায়গাটা আপনারা মনে রাখবেন জাস্ট। এরপরে প্রত্যেক যে এখান থেকে সভাপতি নির্বাচন করা হয়, প্রতি বছরে একজন করে সভাপতি নির্বাচন করা হয়। সেই যে সভাপতি, ওই সভাপতি আপনার হচ্ছে 1 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে এখানে সভাপতি নির্বাচন যেটা হয়, সভাপতি 1 বছরের জন্য ক্ষমতায় থাকেন। সভাপতি 1 বছরের জন্য ক্ষমতায় থাকেন। এই জায়গাটা একটু মনে রাখবেন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ কি? এটা পরীক্ষাতে আসবে না ভাই, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমাদের একটু জেনে রাখার জন্য পড়বেন। এটার কাজ হলো যে এই যে জাতিসংঘের যে মহাসচিব বৃন্দ মানে গুলো আছে, এই মহাসচিব নিয়োগ দেয়। এরা হচ্ছে নতুন সদস্য রাষ্ট্র গ্রহণ করে, কাউকে বাদ দেওয়ার দরকার হলে বাদ বাদ দিয়ে দেয়। কাউকে ধরেন আবার হচ্ছে আপনার চাঁদার পরিমাণ, যে চাঁদাটা দিবে, কত টাকা কে দিবে মোট বাজেটের, এটা নির্ধারণ করে দেওয়া হয়। আবার এছাড়াও বিভিন্ন ধরনের আপনার রিপোর্ট সমীক্ষা কিন্তু এখান থেকে প্রকাশিত হয় বা পর্যালোচনা করা হয়। এই কাজগুলো হচ্ছে সাধারণ পরিষদ করে। প্রিয় ভাই বোন, এই সাধারণ পরিষদ থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে, এই যে যে কয়টা কথা বলছি এর বাইরে কোনো প্রশ্ন নাই, তাহলে এরপরে আপনি পারেন না কেন? কারণ আপনি তো চর্চা করেন না, আপনি তো গোছানো পড়াশোনা করেন না, আপনি তো উল্টাপাল্টা পড়ে যান। অনেকগুলো লাইন আপনি বইতে পাবেন, কিন্তু আমি তো এই যে হিন্টস গুলা দিয়ে দিয়েছি, এর বাইরে প্রশ্ন নাই ভাই। তাহলে আপনি পড়াশোনাটা গুছিয়ে নেবেন। এটা আমরা এখান থেকে পড়ে ফেললাম। তাহলে এই যে সাধারণ পরিষদ যদি বুঝে থাকেন একটু ক্লিয়ার লিখবেন যে ভাইয়া সাধারণ পরিষদটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা পরেরটাই চলে যাব, এরপরে আমরা পরেরটাই চলে যাব। একটু বলেন যে এটা আমরা ক্লিয়ার কিনা। জাতিসংঘ বড় একটা চ্যাপ্টার ভাই, যেহেতু 4-5 মার্কের কোশ্চেন আসে, তার মানে ছোট চ্যাপ্টার না, এটা আপনাদেরকে বুঝতে হবে।
আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। এই তো আপনারা সবাই রেসপন্স করতেছেন, রেসপন্স করবেন ভাই, আপনাদের রেসপন্সের জন্য তো ক্লাসটা সুন্দর হয়, তাই না? তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম। এইবার চলেন নিরাপত্তা পরিষদ। এখন আমরা একটু নিরাপত্তা পরিষদ নিয়ে জানবো। আচ্ছা, নিরাপত্তা পরিষদে আমরা কি জানবো? প্রথমে যেটা জানবো ভাই, দেখেন, এই নিরাপত্তা পরিষদ যখন গঠন করা হয়েছিল, যেটা আপনার 11টি রাষ্ট্র নিয়ে শুরু হয়েছিল। তাহলে দেখেন, খেয়াল করবেন, সাধারণ পরিষদের সদস্য হচ্ছে 193। পরে যেটা আমরা পড়ছি নিরাপত্তা পরিষদ, তার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 11টি। তাহলে বিষয়টা বুঝতে হবে, যখনই আপনি সামনে যাবেন, আপনার পিছনের পড়া মনে আছে কিনা, আপনি পিছনের দিকে একটু ব্যাক যাবেন, তাহলে পড়াটা মনে থাকবে। নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 11টি, কিন্তু এই 11টির মধ্যে 5টা স্থায়ী ছিল। 5টা স্থায়ী ছিল, আর 6টি ছিল অস্থায়ী। কি মনে হয়েছে ওদের, পরবর্তীতে ওরা মনে করলো যে না, এই 11 জন নিয়ে তো ঝামেলা হয়ে যাচ্ছে, তারও কিছু একটু বৃদ্ধি করা যায়। তো তারা একটা সংশোধনী করেছিল। যেই সংশোধনীটা হয়েছিল হচ্ছে 1963 সালে। 1963 সালে সংশোধনীতে তারা আরো 4টি রাষ্ট্রকে যোগ করে, 15টি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের আন্ডারে চলে আসে। যার মধ্যে স্থায়ী হচ্ছে 5টি, আর 10টি হচ্ছে আপনার অস্থায়ী রাষ্ট্র হিসাবে থাকে। 10টি হচ্ছে অস্থায়ী রাষ্ট্র হিসাবে থাকে। স্থায়ী পাঁচটির, মানে 5টি রাষ্ট্রের নাম আমাদের বিসিএস এর কোশ্চেনে এসেছে, যার জন্য এই 5টা রাষ্ট্রের নাম আপনাদের মুখস্থ থাকতে হবে। একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে ইউএসএ। তার মানে ইউকে বলতে কি, যুক্তরাজ্য, এটা বলতে বোঝায় আমেরিকা বা যুক্তরাষ্ট্রকে। এছাড়াও হচ্ছে আপনার রাশিয়া, এছাড়াও হচ্ছে রাশিয়া, এরপরে হচ্ছে আপনার ফ্রান্স, এরপরে হচ্ছে আপনার চায়না, চীন। তাহলে এই 5টা রাষ্ট্র হচ্ছে আপনার স্থায়ী। এরা আজীবন ধরে থাকবে, এদেরকে কেউ বের করতে পারবে না। এরা যেটা বলবে সেটাই। এবং এদের কিন্তু ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। এই 5টা রাষ্ট্রের, এই যে যে 5টা আপনারা দেখতে পাচ্ছেন, এদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ভেটো প্রদান মানে কি? ওই যে মনে করতেছে যে আমি একটা কথা বললাম, কিন্তু ফ্রান্স মনে করতেছে যে না, এই কথার সাথে আমি একমত না। ভেটো মানে আমি মানি না, এক কথা সে মানেই না। তাহলে এই যে মানে না, মানে ভেটো প্রদানের ক্ষমতা 5টা রাষ্ট্রের রয়েছে। তাহলে এই 5টা রাষ্ট্র আমরা পড়ে ফেলবো। এবার আসেন ভাই, এই যে 10টি রাষ্ট্র না, এই 10টি রাষ্ট্র তো আর সারা জীবন আপনার থাকতে পারবে না। এই 10টা রাষ্ট্র, মানে অস্থায়ী সদস্য যে দেশ, এরা 2 বছরের জন্য মানে আপনার নির্বাচিত হয়। 2 বছরের জন্য এরা হচ্ছে নির্বাচিত হয়ে থাকেন। 2 বছর, এই 2 বছরটা ইম্পর্টেন্ট। যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে রাষ্ট্রগুলো রয়েছে, এরা কত বছরের জন্য নির্বাচিত হন? অনলি 2 বছরের জন্য এরা নির্বাচিত হন। এবং এদের যে সভাপতি নির্বাচনটা দেখেন, এদের প্রত্যেক মাসে একজন করে সভাপতি চেঞ্জ হয়। মজার বিষয়টা বুঝছেন? প্রত্যেক মাসে, একদম প্রত্যেক মাসে এদের একজন করে সভাপতি নির্বাচিত হয়। এবং এই যে পরিষদের যে অধিবেশনগুলো বসে, এখানে একজনের বেশি যেতে পারবে না। যেমন সাধারণ পরিষদে 5 জন সর্বোচ্চ আনার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু একজন করেই যেতে পারবে। এবং এর সভাপতি প্রতি মাসেই চেঞ্জ হয়। আগেরটা যেমন সভাপতির কিন্তু আপনার হচ্ছে কি ছিল বলেন তো, সভাপতির কিন্তু আপনার 1 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, আর এরা 1 মাসের জন্য নির্বাচিত হয়। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা পড়ে ফেলবো বা জেনে ফেললাম। এবার আসেন, এদের সদর দপ্তরটা কোথায়? এদের দপ্তরটাও হচ্ছে আপনার ওই নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটা না লেখা লেখা সমান কথা। তাহলে এখান থেকে এটা আমরা জেনে ফেলবো। দুইটা বিষয় এখানে আমাদের একটু ঘুলুট আছে। ঘুলুটটা আমরা একটু জানার চেষ্টা করবো। একটা হচ্ছে G4। G4 কি? G4 মানে বলতে বোঝায় ভাই গ্রুপ 4। গ্রুপ 4 মানে 4টা দেশকে বোঝায়। একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে আপনার ভারত, একটা হচ্ছে ব্রাজিল। 4টার কথা বলেছে, একটা জাপান, একটা হচ্ছে জার্মানি, একটা জাপান, একটা জার্মানি, আরেকটা হচ্ছে আপনার ব্রাজিল। ব্রাজিল, আরেকটা হচ্ছে আপনার কি বলেন তো, ব্রাজিল, আরেকটা হচ্ছে আপনার ভারত, ইন্ডিয়া। তা এই 4টা রাষ্ট্রকে G4 কেন বলা হয়? কারণটা হলো, এরা এই যে যে 5টা রাষ্ট্র আছে না, যাদের ভেটো প্রদানের ক্ষমতা আছে, মানে স্থায়ী, এই 4টা রাষ্ট্রেও মনে 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 করেন যে আনন্দ লাগে যে আমরা 4 জন যদি ওই স্থায়ী মতো হতে পারতাম। মানে এটা তো স্বাভাবিক ভাই, এটা তো আমাদের বাংলাদেশেরও ইচ্ছা শক্তি থাকার কথা। কারণ হচ্ছে স্থায়ী হইলে মনে করেন যে জাতিসংঘের স্থায়ী মানে তারা ইচ্ছা মতো সবকিছু করতে পারে। এই 4 জন মনে করেন যে তারা মনে করতেছে যে না, এটা আমরা যাব। বিষয়টা বুঝতে পারছেন? এবং স্থায়ী হওয়ার জন্য এরা 4 জন রাষ্ট্র, এই 4টা রাষ্ট্র কিন্তু একে অপরকে কি করে, সমর্থন করে থাকে। সমর্থন করে থাকে, এটা আপনারা মনে রাখবেন। কিন্তু আবার দেখেন আরেকটা যে বিষয়, কফি ক্লাবটা কি জিনিস, এটা একটু জেনে রাখবেন। কফি ক্লাবটা হলো, এই 4টা রাষ্ট্র যেভাবে জাতিসংঘের স্থায়ী হতে চায়, আর কফি ক্লাবের 9টা রাষ্ট্র আছে, এই 9টা রাষ্ট্র তা বিরোধিতা করে যে না, ওই 5টা আছে, 5টাই থাকবে, কেউ ঢুকতে পারবে না। এই 9টা মনে করেন ওদের বিরোধিতা করে। বিষয়টা বুঝতে পারছেন? এই 9টা রাষ্ট্র হচ্ছে ইতালির নেতৃত্বাধীন, মানে ইতালির নেতৃত্ব দেয়। ইতালি নেতৃত্ব দিয়ে আপনার হচ্ছে এই কফি ক্লাবটা করেছে। প্রিয় ভাই বোন, তাহলে নিরাপত্তা পরিষদ থেকে যা যা ইম্পর্টেন্ট ছিল আমরা অলরেডি পড়ে ফেলেছি। একটু লিখে দিবেন ND, যদি নিরাপত্তা পরিষদটা ডান হয়ে যায়, একটু লিখে দিবেন ND। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলবেন, বাসায় একবার দুইবার পড়বেন, শেষ হয়ে যাবে। পড়ার সিস্টেমে পড়েন, উল্টাপাল্টা পড়াশোনা করেন না। যদি একটু ধারা আকারে পড়াশোনা করতে পারেন, অনেক বেশি ভালো করতে পারবেন। কিন্তু আমরা তো আসলে সেটা করব না।
তাই না? অত সময়ও বা আমাদের কই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ পারবেন। লেখা ডান। আচ্ছা, ধন্যবাদ। জাকারিয়া ভাই লিখেছেন এনডি, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমাদের শেষ হয়েছে। এবার চলেন ভাই, তৃতীয় যেটা, সেটা আপনারা সবাই নাম শুনেছেন, ইকোসোক। এই ইকোসোক হচ্ছে তৃতীয় মূল অঙ্গ সংস্থা। মানে হলো ইকোনমিক, ইকোতে হচ্ছে ইকোনমিক, অ্যান্ড এসতে হচ্ছে সোশ্যাল, সোশ্যাল কাউন্সিল, সোশ্যাল কাউন্সিল। ইকোতে হচ্ছে ইকোনমিক, এসওতে হচ্ছে সোশ্যাল, আর সিতে হচ্ছে কাউন্সিল, যেটাকে বাংলায় বলা হয় অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। ভাই বেশি পড়া এখান থেকে লাগে না, মাত্র 3-4টা কথা এখান থেকে ভালো করে পড়ে ফেলবেন, শেষ। কি কি কথা? প্রথম জানবে সদস্য রাষ্ট্র হচ্ছে 54টা। তাহলে সাধারণ পরিষদে ছিল 193, নিরাপত্তা পরিষদে ছিল 15টা, অর্থনৈতিক সামাজিক পরিষদে আছে 54টি। হয়ে গেল। এবার আসেন, এদের মেয়াদ হচ্ছে 3 বছর করে। এদের মেয়াদ হচ্ছে 3 বছর, খেয়াল করবেন। আগেরটায় আমরা দেখেছিলাম, একদম প্রথমটায় দেখেছিলাম 1 বছরের জন্য তারা সভাপতি নির্বাচন করে, দ্বিতীয়টায় প্রতি মাসে চেঞ্জ করে, আর তৃতীয়টাতে হচ্ছে 3 বছরের জন্য এরা থেকে থাকে। আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন। এদের অধিবেশন বছরে 2বার বসে। এদের অধিবেশন হচ্ছে বছরে 2বার বসে। আবার একটু ব্যাকে চলে যান, জাতীয় পরিষদ মানে যেটা আপনার সাধারণ পরিষদ ছিল, সেটাতে প্রতি বছরে বসে অধিবেশন। এরপরেরটা হচ্ছে প্রতি মাসে বসে, আর এটা বছরে 2বার বসে। 6 মাস অন্তর বসতে পারে, 8 মাস অন্তর বসতে পারে, বসে। এখন কোথায় বসে? এরা বসে হয় নিউ ইয়র্কে বসবে, নিউ ইয়র্কে বসে, আর না হলে আপনার হচ্ছে জেনেভাতে বসে। দুইটাই সদর দপ্তর। একটাকে বলা হয় ইউরোপিয়ান সদর দপ্তর, একটাকে বলা হয় সিম্পল সদর দপ্তর। হয়ে গেল। এবার আমরা কি জানবো? এর সদর দপ্তরটা, মনে রাখবেন এর স্পেসিফিক একটা সদর দপ্তর রয়েছে, যেটা হচ্ছে জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং। জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং এ এদের মূলত কার্যক্রমগুলো হয়ে থাকে। কনফারেন্স বিল্ডিং এ হচ্ছে এদের কার্যক্রম হয়ে থাকে। প্রিয় ভাই বোন, এর পূর্ণরূপটা পড়বেন, এখান থেকে এই অংশটা পড়বেন, খেলা শেষ, আর কিছু না। খুব কঠিন? কঠিন না ভাই, ইজি। সিস্টেম ওয়াইজ পড়তে হবে। তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম। এইবার লেখেন ভাইয়া, 5টা জিনিস আমরা জানবো। একটা হচ্ছে ইসিই, একটা হচ্ছে ইসিএ, ই সরি ইসিএ, একটা হচ্ছে একল্যাক, ইসিএলএসি, একটা হচ্ছে আপনার এসক্যাপ, ইএসসিএপি, সিএপি, আর লাস্ট হচ্ছে আপনার ইএস সিডাব্লিউএ। প্রিয় ভাই বোন, এইটাকে বলা হয় আঞ্চলিক কমিশন। আঞ্চলিক কমিশন মানে হচ্ছে, জাতিসংঘ তো বড় জিনিস, 193টা রাষ্ট্র নিয়ন্ত্রণ করা লাগে। তো এটা করতে গেলে তো আপনার আঞ্চলিক সংস্থা লাগবে। সেটার জন্য 5টি 6টি আঞ্চলিক সংস্থা রয়েছে। আচ্ছা, আমি বলবো 11 থেকে 20-এর যারা প্রিপারেশন নিচ্ছেন, ভাই রিটেনে এই 5টা সরাসরি পূর্ণরূপ পরীক্ষাতে আসে। পূর্ণরূপ, ইসি এর পূর্ণরূপ কি সরাসরি বলবে, ইসি এর পূর্ণরূপ কি? তাহলে পূর্ণরূপগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, ইসি এর পূর্ণরূপটা হচ্ছে, সামনে সবার ইউএন আছে। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘটা আর বলছি না। ইসি তে হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ। ইকোনমিক কমিশন, সকল ইসি তে হচ্ছে ইকোনমিক কমিশন। হয়ে গেল, সিম্পলি বোঝেন। তাহলে ইসি তে হচ্ছে ইকোনমিক কমিশন ফর, কাদের জন্য? ইউরোপের জন্য। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড হচ্ছে এর সদর দপ্তর। ইসিএ, ভাই এটা কি হবে? ইতে আগেই বলেছি ইকোনমিক, সিতে হচ্ছে কি কমিশন, ফর এ মানে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা, যার সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা। আদ্দিস আবাবা হচ্ছে যার সদর দপ্তর, যেটা হচ্ছে আপনার কোথায়? ইথিওপিয়াতে অবস্থিত। যেটা হচ্ছে ইথিওপিয়াতে অবস্থিত। 3 নম্বরে দেখেন একল্যাক আছে, তার মানে কি? ইতে হচ্ছে আপনার ইকোনমিক, সিতে হচ্ছে কমিশন ফর, এল এ সিতে কি কি হয় দেখেন, ল্যাটিন আমেরিকা, এলতে হচ্ছে ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। এটার আপনার হচ্ছে সদর দপ্তর হচ্ছে সান্টিয়াগো, সান্টিয়াগো চিলিতে। সান্টিয়াগো চিলিতে হচ্ছে সদর দপ্তর। আচ্ছা দেখেন, ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমা শুরু করবে, স্বাভাবিক, ধৈর্য সবার থাকবে না ভাই। আর সর্বশেষ পর্যন্ত যে ধৈর্য ধরে থাকতে পারবেন, মনে রাখবেন সে কোনো না কোনো জায়গায় যে সফল হবেন ইনশাল্লাহ। স্ক্যাপ, এখানে খেয়াল করেন, স্কেপের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইকোনমিক, এসতে হচ্ছে সোশ্যাল, তাহলে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, তারপর হচ্ছে কমিশন ফর, কোথায়? এতে হচ্ছে এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, যার সদর দপ্তর হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ডে। যার সদর দপ্তর হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড হচ্ছে যার সদর দপ্তর। আর লাস্ট দেখেন ইএসিডব্লিউ, যেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, সিতে হচ্ছে কমিশন, আর ফর ডাব্লিউ এতে হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া, ওয়েস্টার্ন এশিয়া, যার সদর দপ্তর হচ্ছে বৈরুত, লেবাননে। যার সদর দপ্তর হচ্ছে বৈরুত, লেবাননে। প্রিয় ভাই বোন, দেখেন এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই যদি ক্লিয়ার হয়ে যান একটু লিখে দিবেন 3D, অর্থাৎ 3টা সম্পর্কে আমাদের ধারণা করা শেষ। 3টা আমরা বুঝে ফেলেছি।
আশা করছি জিনিসটা আপনাদের কাছে সহজ হচ্ছে। এরপরে আমরা চলে যাব ভাই পরের বিষয়ে। পরের বিষয়টা আমরা যেটা জানার চেষ্টা করব, জাতিসংঘ সচিবালয়। চারটা মূল অঙ্গ সংস্থা বলছিলাম, তার মধ্যে 4 নম্বরে আছি জাতিসংঘ সচিবালয়। ভাই সচিবালয় থেকে বেশি কিছু পড়ার নাই, অনেক কিছু আপনি বাংলা রিডিং পড়বেন, কিন্তু মূল মুখস্থ করবেন। ভাই জাতিসংঘের বা প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলা হয় হচ্ছে মহাসচিবকে। মহাসচিবকে। এবং আমরা মনে রাখবো যে নিরাপত্তা পরিষদ যখন সুপারিশ করে সাধারণ পরিষদ কর্তৃক, যিনি নিযুক্ত হন হচ্ছে 5 বছরের জন্য। কিন্তু এই যে অ্যান্তেরিও গুতেরেস, এই সাহেব 4 দিনের সফরে আসছিল আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন। এটা থেকে কিন্তু 47তম বিসিএস এ প্রশ্ন আসবে একটা। তাহলে বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম হচ্ছে কি? অ্যান্তেনিও গুতেরেস। কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হলেও আসলে এরা 5 বছরের জন্য থাকে না। অনেক সময় এ তো সেই 2017 সালে উঠেছে, ও এখনো নড়ে না। বুঝতে পারছেন? ও কিন্তু নড়ে না, এটা মাথায় রাখতে হবে। শেষ তিনটার পুনরুক্ত বলেছি ভাই। ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান ছিল একলাখ। এসক্যাপের হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। আর ইএসসিডাব্লিউ এতে ছিল হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া। এই বিষয়গুলো পড়ে ফেলবেন, তাহলে জাতিসংঘ সচিবালয় থেকে এই দুইটা তথ্য আমরা জেনে ফেলবো। আচ্ছা, আরো কিছু জিনিস আমরা এখান থেকে জানবো ভাই, সেটা কি? সেটা আমরা 2বার মেয়াদে থাকতে পারে। হ্যাঁ, 2বার মেয়াদে থাকতে পারে, ঠিক আছে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা একটু খেয়াল করেন। এই মহাসচিব বৃন্দ, বলেন তো প্রিয় ভাই বোন, আজ পর্যন্ত কতটি মহাসচিব জাতিসংঘে ছিল? আজ পর্যন্ত কতটি মহাসচিব ছিল? একটু বলতে পারবেন কেউ? কয়জন মহাসচিব আজ পর্যন্ত ছিল, একটু বলবেন। হ্যাঁ, পরে 9 জন। হয়ে যাবে, সমস্যা নেই। 9 জন, রাইট, 9 জন ছিল। ভাই এই 9 জন আপনাদের মুখস্থ করার কথা আমি বলছি না। আপনি প্রথমটা পড়বেন। প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি। সব পড়ে ফাও সময় নষ্ট করার কোনো মানে আমি দেখি না। প্রশ্ন কমন আসবে, এটা আপনি নিশ্চিত থাকেন, প্রশ্ন কমন আসবে। দেশ হচ্ছে ভাই নরওয়ে। দেশ হচ্ছে নরওয়ে। এই ট্রিক ভ্যালি, জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? ট্রিক ভ্যালি, যার বাসাটা হচ্ছে নরওয়েতে। আচ্ছা, 2 নম্বরে আসেন। দ্বিতীয় মহাসচিবের নাম হচ্ছে দাগ হামারশোল্ড। খেয়াল করেন, দাগ হামারশোল্ড। হ্যামারশোল্ড। আচ্ছা, এই যে দেখ হামারশোল্ড যে ব্যক্তিটা, এখান থেকে একটা কোশ্চেন আসে ভালোই। এর বাসা হচ্ছে সুইডেনে। এ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। পরীক্ষাতে পড়ে যে বিমান দুর্ঘটনায় মারা যায় কোন মহাসচিব, তখন আপনি 2 নম্বর বলবেন, দাগ হামারশোল্ড বলবেন। 3 নম্বর পড়বেন ভাই, প্রথম এশীয়, এক কথায় প্রথম এশীয় মহাসচিবের নাম। প্রথম এশীয় মানে আমাদের এশিয়া মহাদেশের, যার নামটা হচ্ছে উথান্ড। যার নামটা হচ্ছে উথান্ড, বাসা কোথায়? মিয়ানমারে। বাসা হচ্ছে মিয়ানমার। বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝে ফেললাম। এরপরে আসেন 7 নম্বর মহাসচিবের নামটা পড়বেন। 7 নম্বর মহাসচিব সাহেবের নাম হচ্ছে কফি আনান। কফি আনান। এই কফি আনানের বাসা হচ্ছে ঘানাতে। এর থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে মনে রাখবেন, উনি 2001 সালে জাতিসংঘের সাথে যৌথভাবে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। তো নোবেল পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন। এবং তার একটা আত্মজীবনী আছে, যেটা ইন্টারভেনশনস এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিস। এই যে এই কোশ্চেনটা আপনার 11 থেকে 20-23 সালে কোনো একটা চাকরির পরীক্ষাতে এটা রিটেনে আসছিল। ইন্টারভেনশনস এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিস, কার আত্মজীবনী? এটা হচ্ছে কফি আনানের। শেষ। এরপরে লাস্ট যেটা পড়বেন 9 নম্বর। 9 নম্বরটা আমরা কি জানবো ভাই? ওই যে অ্যান্তেরিও গুতারেস। এই গুতারেস সাহেব, এই গুতারেস সাহেব হচ্ছে আপনার বর্তমানে আছে, যার বাসা হচ্ছে পর্তুগালে। যার বাসা হচ্ছে পর্তুগাল। 2017 সাল এখনো বর্তমানে আছে। বর্তমানে আছেন আর কি। এই হচ্ছে আমাদের জাতিসংঘের যে মহাসচিব বৃন্দ, যা যা পড়ার দরকার আমরা অলরেডি সেটা পড়ে ফেলেছি। আমি আশা করব যে এটাতে আপনাদের আর সমস্যা হবে না। এবার আসেন পঞ্চম। প্রিয় ভাই বোন খেয়াল করেন, পঞ্চম পঞ্চম যে মূল অঙ্গ সংগঠন, সেটার নাম হচ্ছে ওসি পরিষদ। ভাই ওসি পরিষদ থেকে প্রশ্ন হয় না। প্রশ্ন হচ্ছে ভাই কেন হয় না? কারণ এ 1994 সালে বন্ধ হয়ে গেছে, বুঝছেন? 1994 সালে বন্ধ হয়ে গেছে, ওর পরে আর মনে করেন যে কিছু হয়নি, যার জন্য এ থেকে প্রশ্ন পরীক্ষাতে আসেইনি। বাদ। 6 নম্বরে আসেন। এই 6 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এমনকি 47তম বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। ষষ্ঠতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। দেখেন ভাই, প্রশ্নের প্যাটার্ন গুলো বুঝবেন। অনেকে বলবেন যে বিগত থেকে প্রশ্ন হয় না। হিউজ পরিমাণে প্রশ্ন হয়, এখনো বলবো হিউজ পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে আসে। সেটার প্রমাণ দিচ্ছি, দেখেন। আমাদের এখানে প্রথম যেটা দরকার, যে আন্তর্জাতিক আদালতকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে আইসিজে, মানে নেদারল্যান্ড কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল হচ্ছে অবস্থিত কোথায়? নেদারল্যান্ডসের হেগ শহরে। যেটা হচ্ছে নেদারল্যান্ডসের নেদারল্যান্ড শহরে থেকে অবস্থিত। এটা আমরা একটু পড়বো। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার, দেখেন এই আদালতটি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1945 সালে। 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর যে আপনার বিচারক, এই বিচারকের 15 জন
ঠিক আছে? ঠিক আছে বোন, আমরা 15 জন একটু হ্যাঁ, বিচারক তাহলে আবার কথা বললে সমন্বয়। আমরা এ করতে পারবো না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু মুখে তালা দিয়ে দিই। তাহলে 15 জন বিচারকের সমন্বয়ে এটা হচ্ছে মূলত এটা কমপ্লিট হয়েছিল। এরপরে আমরা যে কাজটা করব দেখেন, এখান থেকে আমাদের যেটা দরকার, এই যে 15 জন ভাই, এদের মেয়াদ কত বছর দেখেন, এদের মেয়াদ হচ্ছে 9 বছর করে, এদের মেয়াদ হচ্ছে 9 বছর। খেয়াল করবেন, খুব মনোযোগ। কিন্তু এই বিচারকদের মধ্যে কিন্তু একজন সভাপতি থাকেন, একজন বিচারকদের মধ্যে একজন সভাপতি থাকেন, প্রেসিডেন্ট থাকেন। যেই প্রেসিডেন্ট নির্বাচিত হন 3 বছরের জন্য, যেই প্রেসিডেন্ট নির্বাচিত হন 3 বছরের জন্য। প্রিয় ভাই বোন, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি এখন আপনাদের একটু নিয়ে যাব বিগত বিসিএস এর কোশ্চেনে। 46তম বিসিএস এর যে প্রশ্নটা ছিল, আমি প্রশ্নটা পড়ছি, আপনারা একটু খেয়াল করবেন। 46 প্রশ্নে বলা ছিল, আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? বলেন। চ্যাট বক্সে একটু জানাই দেন তো, প্রশ্নটা কি ছিল? আবার বলছি, আবার বলছি, প্রশ্নটা কি ছিল? আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? 3 বছর। সবাই বলতেছেন 3 বছর। ফারজানা ফাইজাবু দেখেও ভুল করতেছেন। কানের উপরে আসার দেওয়া দরকার একদম। এটা কত? সভাপতির কথা বলছে ভাই, সভাপতি হচ্ছে 3 বছরের জন্য নির্বাচিত হন। এটা ছিল 46 বিসিএস। 46 বিসিএস মানে কবে হয়েছে? এই যে গত বছর হয়েছে। এই জায়গাটা থেকে 44তম বিসিএস এ কি প্রশ্ন হয়েছে দেখেন না। 44তম বিসিএস এ প্রশ্ন আসছে, আমার মনে আছে আমি 9 বছর দাগিয়ে আসছিলাম। 44 বিসিএস এর প্রশ্নটা ছিল, আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? একজন বিচারক ভাই, বিচারকের কথা বলছে, সভাপতির কথা বলে নাই। বিচারকের কথা বলছে মানে 9 বছর। তাহলে 44-এর অ্যান্সারটা ছিল 9 বছর, আর 46-এর অ্যান্সারটা ছিল 3 বছর। বাইরে থেকে কোশ্চেন হয়েছে, তার মানে 44 বিসিএস এর প্রশ্ন যে ব্যাখ্যা সহ পড়েছে, সে কি 46তম বিসিএস এর প্রশ্ন পারবে না? নিজেরাই কোশ্চেন করে দেখেন যে পারবে কিনা। এইটাই হচ্ছে পার্থক্য। তার মানে আন্তর্জাতিক আদালতটা আপনি যখন পড়বেন, ব্যাখ্যা সহ পড়ে ফেলেন, শেষ। কয়টা কথা ভাই এর মধ্যে, কয়টা কথা বলছি? একটা পূর্ণরূপ পড়তে হবে, কোথায় অবস্থায় পড়তে হবে, প্রতিষ্ঠাকাল পড়তে হবে, কতজন আছে বিচারক, সেই বিচারকরা কয় বছর থাকতে পারে, আর সভাপতি কত বছর থাকতে পারে, শেষ। এই তো আন্তর্জাতিক বিধান, মানে আপনার আদালত, এছাড়া তো কিছু নাই। হয়ে গেল। তাহলে আশা করব যে এটাতে আপনাদের আর সমস্যার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝে ফেললাম। এবং এই আন্তর্জাতিক আদালত কিন্তু আপনার একটা পরিচালিত হওয়া প্রথম একটা মামলা ছিল, যেই মামলাটা ছিল হচ্ছে যুক্তরাজ্য এবং আলবেনিয়ার মধ্যে। যুক্তরাজ্য এবং আলবেনিয়ার মধ্যে ছিল, যুক্তরাজ্য এবং আলবেনিয়ার মধ্যে ছিল। প্রিয় ভাই বোন, আমরা ইতিমধ্যে আমাদের আজকের যে এটা শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা বিশেষায়িত যে 17টি সংস্থা রয়েছে, ওই 17টি সংস্থা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। জাতিসংঘের ক্লাসটা আসলে আমি 47তম বিসিএস ব্যাচের ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ক্লাসটি আমি সত্যিকার অর্থে প্রাইমারি ব্যাচ এবং শূন্য থেকে জব প্রস্তুতি দুইটা গ্রুপে একটু শেয়ার দিয়েছি। তারা বসে আছে, এই জন্য মনে পেলাম সবাই তো আমরাই তো ক্লাসটা একটু করুক, বসে না থেকে, ফাঁকিবাজ না হয়। তো আমরা কি জাতিসংঘের বিষয়গুলা কি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি? একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। প্রিয় ভাই বোন, এইভাবে প্রত্যেকটা জিনিস করাই দেওয়ার পরেও যদি আপনি ভালো না করতে পারেন, এর দায়ভার নিজেকে নিতে হবে। আমি এখনো বলছি, এর দায়ভার কিন্তু আমি মারুফ কখনোই নিব না, কারণ আমি সবকিছু আপনাকে খাওয়াই দিব। এখন আপনি যদি এই তো এটা হবে। না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এর দায়ভার আমার উপরে দিবেন না কিন্তু, ঠিক আছে? আর একটা কথাই বলবো, যে নিয়মিত অ্যাড থাকতে হবে। অ্যাড থাকতে হবে মানে কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। কোনো ক্লাস, একটা ক্লাস কেউ মিস দিবেন না, এটা আমার অনুরোধ থাকবে। বিশেষ করে জাতিসংঘ যারা 47 বিসিএস পরীক্ষা দিবেন, যারা 47 বিসিএস পরীক্ষা দিবেন, তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস, এই যে শেষে আপনাদের ক্লাস, আপনারা তো জানেন যে প্রতিদিন আপনাদের এখন ক্লাস হবে কিন্তু, কারণ আপনাদের অলরেডি আমি প্ল্যান শেষ করেছি, 77টা মতো প্ল্যান শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, বাকিগুলো আমাদের শেষ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব আপনাদের কোর্সটা আমি শেষ করব, এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। যেহেতু দায়িত্বের জায়গা থেকে আমি কখনো দায়িত্ব অবহেলা করি না। এই রমজান মাসে রোজা রেখে সবকিছু করে তারপরে 10টা করে ক্লাস প্রতিনিয়ত নিয়েছি। হয়তো আপনারা দেখেছেন যে আমার ক্লাস 30-35 মিনিট থাকে, এর বেশি নিতে পারি না। এর কারণটা হলো যে পার্সোনাল কিছু স্টুডেন্ট আছে, এরপরে দেখেন সেই শুরু করেছি, 30-35 মিনিট চলতেই আছে। কয়টায় ক্লাস হবে এটা জানাই দিব, এটা তো গ্রুপ আছে, গ্রুপে আমি সবকিছু জানাই দিব। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে এই যতটুকু পড়ালাম, এটা আপনি ভালো করে এবার বাসায় পড়ে ফেলেন, 2-3 বার পড়লে হয়ে গেল। সিস্টেম ওয়াইজ পড়াশোনা হবে, সিস্টেম ওয়াইজ। বেতাড়া মার্কা পড়াশোনা করবেন না, তাইলেই হবে। কারো কি কোনো কোশ্চেন আছে? ক্লাসটা কোথায় পাবেন? ক্লাসটা ভাই এ তো রেকর্ড থাকবে, আর আপনার তো এখন ক্লাস না পাইলেও চলবে বোন, আপনাদের ক্লাস তো এখন শুরুই করিনি। 10 এপ্রিল থেকে পার্সোনাল প্রাইমারি ব্যাচের ক্লাস শুরু হবে, সেই সময় বুঝবেন আরো মজা আছে। টার্গেট যেটা করেছি, টার্গেট মনে করেন ফিল আপ করতে হবে ইনশাল্লাহ, এই আর কি। আর ক্লাসটা রেকর্ড দিয়ে দিব, ক্লাস রেকর্ড থাকবে, এটা সমস্যা নেই। আর কোনো কোশ্চেন?
আমার 47 বিসিএস ব্যাচের ভাই বোনেরা কেউ আছেন নাকি ঘুমাচ্ছেন? আপনারা একটু বলেন। এই জাকারিয়া আহমেদ ভাই বলেন, কি অবস্থা আছে। আপনার? পড়াশোনা কি করতেছেন? হ্যাঁ, জি ভাইয়া করতেছি। নাম্বার কত আসছে আলহামদুলিল্লাহ। বলেন। ও, আমি তো আজকে পরীক্ষাটা দিতে পারিনি ভাইয়া, দিব এখন। আচ্ছা, আজকের পরীক্ষা আপনার হচ্ছে জাতিসংঘের উপরে, জাতিসংঘ পড়ে তারপরে পরীক্ষা দিয়েন। এখনই দিতে হবে এমন না, দরকার হলে কালকে দেন, কিন্তু ভালো করে পড়ে দিয়েন। হ্যাঁ, কোশ্চেন দেওয়া আচ্ছা আছে, ভাইয়া, কোশ্চেন ঠিক দেওয়া আছে। হয়েছে, ওটা পরীক্ষা দিয়ে দিবেন। আচ্ছা, আর কে আছেন যারা এক্সাম দিচ্ছেন? নাম্বার কেমন আসছে? ফারজানা, ফাইজা, ফাইজা আপু বলেন, নাম্বার কেমন আসছে? স্যার আমি লাস্ট কয়েক পরীক্ষা দেইনি। কেন? মানে পড়ে ঠিক মতো এ করতে পারছি না, তো সেই জন্য আর এইসব পরীক্ষা দিচ্ছি না, ফাজলামি পড়ে মার্কা তারপর কথাবার্তা দিই। আমি শুনি না, এটা তো ভালো করে জানেন। মাথায় রক্ত উঠাবেন না, গরম করাবেন না। পরীক্ষা আজকে কালকের মধ্যে সব পরীক্ষা দিয়ে আমাকে নোটিশ করবেন। ফাজলামির লিমিট আছে, সামনে পরীক্ষা, উনি পরীক্ষা দেয়নি, কত মজার কথা। আচ্ছা, আর আর কে আছেন যারা নিয়মিত পরীক্ষা দিয়েছেন? জেসমিন আপু কি পরীক্ষা দিয়েছেন? ঘুমাচ্ছে নাকি? জেসমিন আপু কি জি আমাকে ভাইয়া শুনতে দিচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ, পরীক্ষা আম- দিচ্ছি, সবগুলো দিচ্ছি। কত হয়েছে বলেন, লাস্ট নাম্বার, লাস্ট পরীক্ষায় কত কত হয়েছে 10 নম্বর পরীক্ষায়? লাস্টে 32.5। ওই পরীক্ষাটা আরেকটু একটু তুলতে খারাপ হবে, হয়েছে। আরেকটু তুলতে হবে। যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নে হ্যাঁ, মিনিমাম মিনিমাম আপনার 35 পাইতে হবে। 35 পাইলে মনে মানে ওই রাখবেন দিন যে আমি আপনার সম্পূর্ণ সিলেবাসটা রিভাইজ করতে পারি নাই তো। প্রস্তুতি ভালো। রিভাইজ করতে হবে, এসব এসব কথাবার্তা বললে হবে এখন? বুড়ো বয়সে এসে এখন যদি এসব কথাবার্তা বলেন তো কেমনে হয়? উম্মে হাবিবা জি, আপু সামনের বলেন, থেকে হাবিবা ভালো আপুর করে কি দেবেন। অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্কুল কেমন চলতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্কুলের প্রেশারে তো নিজের পড়াশোনা মনে হয় গুল্লাই যাচ্ছে নাকি? জি স্যার, এখন বন্ধ পাইছি তো এই বন্ধের মধ্যে হ্যাঁ, আগে বন্ধের নেওয়ার চেষ্টা মধ্যে করব। চেষ্টা করেন, বন্ধের মধ্যে একদম মিনিমাম 10 ঘন্টা করে পড়াশোনা করেন, হ্যাঁ? নাম্বার জি তো স্যার। বেশি একটা ভালো হচ্ছিল না, এখন কি অবস্থা বলেন? স্যার আমি লাস্ট কয়েকটা পরীক্ষা দিই নাই, ইনশাল্লাহ আপনিও তো এই শুরু। তো, আমার তো আসলে এই আজকে এই যে সব ব্যাচের ভাই বোনেরা এক হইছেন, এই এর মধ্যে যে গালিগালাজ করবো সেটাও পারতেছি না। দেখা গেলো নতুনরা আবার ভয় পেয়ে আবার দেখা গেলো বলবেন যে ভাই আমার টাকা ব্যাক দেন, আমি চলে যাই। কিছু বলতে পারতেছি না এখন। থাক, পরে বলবো না, এটা পার্সোনাল ভাবে বলবো না। আচ্ছা, আর কে আছেন এখানে? আর সেই ফাঁকিবাজ গুলো কই? সেই হাসনাত ভাই এবং রাজ্জাক ভাই, এই দুটো কই? সুমনা দাস আপু বলেন, সুমনা আপু কত পাইছেন নাম্বার লাস্ট? ভাই আমার 10-এর উপরে মার্কস উঠেই কি না। কি বললেন, এটা কত? 10। মানে এইটা 50-এর মধ্যে এই? হ্যাঁ ভাইয়া। কাটিং সুতো কিনে নিয়ে আসেন, গলায় দড়ি দিব না, কাটিং সুতো দিয়া। ভাই বিগত ক্লাসগুলো করা, তারপর হচ্ছে নোট করা, এগুলা কইরা আর কি আগাইতে পারতেছি না। এই এই জন্য লাস্টে ভর্তি হয়েছেন, এই দেরি করে ভর্তি হলে এই সমস্যা হয়। যারা শুরু থেকে ভর্তি হয় এই জন্য এরা কাজের কাজ করে। এই সব মানে আমরা আসলে আর কি বলবো, কিছু বলার নেই, মাঝে মাঝে কিছু খুঁজে পাই না। আচ্ছা, যাই হোক, ক্লাসের রেকর্ড দিয়ে দিব, কালকে কখন ক্লাস হবে জানাই দিব। আর আমাদের জাতিসংঘ ফুল ক্লাসটা আপনারা এই যে যারা আজকে ক্লাস করতেছেন সবাই করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। যাতে আপনাদের ভালো একটা প্রস্তুতি জাতিসংঘ থেকে হয়ে যায়। সবাই ভালো থাকবেন, কালকে কখন ক্লাস হবে এটা আমি আপনাদেরকে নোটিশ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।